সরাসরি যাচ্ছি তার কাছে। রোজ। মোমো ধন্যবাদ। আপনি জানেন বাংলাদেশ এখন শ্রীলঙ্কার উদ্দেশ্যে আকাশপথে আছে। বাংলাদেশ সময় আসলে 3.5 ঘন্টা জার্নি শেষে বাংলাদেশ সময় 4টার সময় শ্রীলঙ্কার কলম্বোতে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এর আগে কিন্তু বাংলাদেশ দলের টিম লিডার এই সফরে যুক্ত হয়েছেন খালেদ মাহমুদ সুজন, যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে টিম লিডার হিসেবে। তিনি কিন্তু বলেছেন বাজের সময় পিছনে ফেলে সুসময় আসলে ফেরার একটা সংকল্প আছে বাংলাদেশ ক্রিকেট দলের। আসলে সেটাই আসলে আপাতত মূল টার্গেট, কারণ আপনি নিশ্চয়ই জানেন 2019 ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে কিন্তু বাংলাদেশ খুব বাজে সময়ের মধ্যে যাচ্ছে। 2000 ইংল্যান্ড বিশ্বকাপের পর বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কায় গিয়েছিল 3টি ওয়ানডে খেলতে, 3টিতে হোয়াইট ওয়াশ হয়েছে। তারপরে বাংলাদেশ কিন্তু ভারতে যায়, ভারতে টি-20 সিরিজে কিছুটা ভালো খেলার পর কিন্তু টেস্ট সিরিজে দুটি টেস্টে কিন্তু ইনিংস ব্যবধানে হারে। তারপর বাংলাদেশ পাকিস্তানে যায়, সেখানেও কিন্তু করাচিতে একটি টেস্ট ইনিংস ব্যবধানে হারে। তারপর সর্বশেষ যেটা ঘটেছে সেটা হলো নিউজিল্যান্ডে যে পারফরমেন্স করেছে একেবারে ভরাডুবি। তার আগে কিন্তু ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের মতো সি গ্রেড বা বি গ্রেডের মতন একটা দলের কাছে বাংলাদেশ টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে। সব কিছু মিলে বাংলাদেশের যদি আপনি 13-14 সালের পারফরমেন্স দেখেন তখন কিন্তু বাংলাদেশের উন্নতির গ্রাফটা বেশ ঊর্ধ্বমুখী। কিন্তু গত 1.5 বছরে বাংলাদেশের ক্রিকেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে একেবারে অচেনা বাংলাদেশ, অপরিচিত বাংলাদেশ। এই পারফরমেন্স কোনোভাবেই কোনো অংশে আসলে কারো কাছে কাম্য না। যে কারণে আসলে বাংলাদেশের সামনে আরেকটা চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশ গত 1.5 বছরে 7টা টেস্ট খেলেছে, সেখানে আপনার 6টা টেস্টই হেরেছে, আর যার মধ্যে আপনার আছে 3টি টেস্ট ইনিংস ব্যবধানে হার। তো এখন বাংলাদেশের যে মিশন সেটা হলো লঙ্কায় 2টি টেস্ট। আর এই ফর্মেটেই বাংলাদেশ আসলে নিজেদের যে পরিকল্পনা, বেশ যে সামর্থ্য বরাবরই আসলে ওই ধারাবাহিকতা থাকে না, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ থাকছে। আরেকটা বিষয় না বললে নয়, আপনি নিশ্চয়ই জানেন 21 এপ্রিল থেকে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট পাল্লেকালেতে শুরু হবে। অনেকেই ধারণা করে নিচ্ছে যে আসলে সিমিলার কন্ডিশন, যে একই রকম পরিবেশ, উইকেট একই রকম হবে। ব্যাপারটা এমন না। ক্যান্ডির পাল্লেকালেতে প্রথম টেস্ট হবে, সেখানকার উইকেট অনেকটাই আপনার সিমিং হবে, কারণ শ্রীলঙ্কা দলের এবং বাংলাদেশ দলের স্পিনারদের যদি তুলনা করেন, শ্রীলঙ্কাতে হেরাত বা মুরালি ধরনের মতন বিশ্বমানের স্পিনার নাই, যে কারণে আসলে বাংলাদেশের মিরাজ এবং তাইজুলের মতন স্পিনার আছে। সেক্ষেত্রে স্বাগতিক শ্রীলঙ্কা বাংলাদেশের ব্যাপারটি মাথায় রেখে সিমিং উইকেট করতে পারে। তো সব কিছু মিলে মোমো শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছে আপনার কাছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এতক্ষণ হুমায়ুন কবির রোজ জানাচ্ছিলেন বাংলাদেশ দলের লঙ্কা সফরে যাওয়ার সবশেষ খবর। লকডাউনের কারণে এক ম্যাচ কম খেলেই দেশে ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরামুল। ধন্যবাদ মোমো। আপনারা জানেন যে আগামীকালকে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের মধ্যে পঞ্চম ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল, এবং করোনার কারণে 14 তারিখ থেকে যেহেতু বাংলাদেশ থেকে সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে 1 সপ্তাহের জন্য, সে কারণে তারা আজকে কিছু সময় আগে বাংলাদেশ সিলেট ত্যাগ করেছেন এবং আগামীকালকে খুব ভোরে তারা বাংলাদেশ ত্যাগ করবে। অন্যদিকে বাংলাদেশের যে নারী ক্রিকেট দল তারাও কিছু সময় পরে সিলেট ত্যাগ করবেন। সব কিছু মিলে বলা যায় যে হোয়াইট ওয়াশ করার যে একটি বাসনা ছিল বাংলাদেশ নারী দলের মধ্যে, যে একটি উজ্জীবনী ছিল, সেটা আর হচ্ছে না। তবে বাংলাদেশ দল যে 4টি ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচে আপনারা জানেন 54 হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, দ্বিতীয় খেলায় 7 উইকেটে হারিয়েছে, তৃতীয় খেলায় 6 উইকেটে হারিয়েছে, এবং গতকালকে যেই শেষ ম্যাচটি হলো চতুর্থ ওয়ানডে, সেখানে তারা 110 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই যে একটি বাংলাদেশের দল, একটি উদ্দীপ্ত একটি দল আমরা দেখেছি, সেই দলটি এই মাঠে 5টি ম্যাচ খেলার কথা ছিল, এবং করোনার কারণে সেই ম্যাচটি সংক্ষিপ্ত করা হয়েছে, এবং আগামীকালকে যে খেলাটি হওয়ার কথা ছিল সেই খেলাটি আর হচ্ছে না। এখন তারা দুটি দলই ঢাকার পথে রয়েছে, এবং দক্ষিণ আফ্রিকা চলে যাবে তাদের দেশে, এবং বাংলাদেশ নারী দল ঢাকায় তারা থাকবে। পরবর্তী যেই সিদ্ধান্ত, বিসিবির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই চলা হবে। বলে রাখা প্রয়োজন যে করোনার কারণে 1 বছর
বছর পর বাংলাদেশ নারী দল কোনো আন্তর্জাতিক খেলায় এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল এবং 4টি ম্যাচই তারা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল এবং 4টি ম্যাচই তারা জয়ী হয়েছিল এবং তাদের হোয়াইট ওয়াশ করার যে বাসনা ছিল, যে কথা ছিল এবং আমরা সবাই আশা করেছিলাম হোয়াইট ওয়াশ করবে, সেটি শেষ পর্যন্ত আর হলো না। করোনা এই পরিস্থিতির কারণে, এই ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে আজকে করোনায় সিলেট বিভাগে 142 জন আক্রান্ত হয়েছে, 2 জনের মৃত্যু হয়েছে সকাল পর্যন্ত, আমরা 24 ঘন্টায় এমন তথ্য জেনেছি। মোটামুটি মোমো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দলের মধ্যে যে পঞ্চম ওয়ানডে ম্যাচে হচ্ছে না তার সর্বশেষ খবর। আবারও স্বাগত খেলার সময়। আইপিএল এর খবর, দারুণ জয়ে আসর শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 10 রানে হারালো কেকেআর। আগে ব্যাট করে 6 উইকেটে 187 রান করে কলকাতা, জবাবে 5 উইকেটে 177 রান করে হায়দ্রাবাদ। ব্যাটিংয়ে 3 রান করেন সাকিব, আর বল হাতে 4 ওভারে 34 রান দিয়ে নেন 1 উইকেট। কেকেআরের প্রথম ম্যাচে সাকিব আল হাসান খেলবেন কিনা এ নিয়ে শুধু বাংলাদেশের ভক্ত সমর্থক না, ভারতের গণমাধ্যমেও ছিল তুমুল আগ্রহ। শেষ পর্যন্ত ভারতের গণমাধ্যমের ধারণাই ঠিক, সাকিবকে নিয়ে শুরু হয় কেকেআরের তৃতীয় আইপিএল শিরোপার মিশন। নীতিশ রানা ও শুভমান গিলের ওপেনিং জুটি ভালো সূচনা এনে দেন নাইটদের। পাওয়ার প্লেতে আসে 50 রান, তবে আক্রমণে এসে প্রথম ওভারেই গিলকে আউট করেন আফগান লেগি রশিদ খান। এরপর চিদম্বরমে ঝড় তোলেন নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠী। দ্বিতীয় উইকেটে তারা গড়েন 93 রানের জুটি। 37 বলে 50 তুলে নেন রানা, ত্রিপাঠী ছিলেন আরও আগ্রাসী, তার 50 28 বলে। এই দুজনের জোড়া 50-তে কেকেআর এগুতে থাকে দলীয় 200 রানের পথে, তবে ইনিংসের 16তম ওভারে নটরাজনের বলে আউট হয়ে যান ত্রিপাঠী। এরপর কেকেআর দ্রুত কিছু উইকেট হারালে রান তোলার গতি কমে যায়। নীতিশ রানা ফিরে যান 80 রানে, 1 উইকেটে 146 থেকে 15 বলের ব্যবধানে কেকেআরের স্কোর দাঁড়ায় 5 উইকেটে 160। তবে শেষ দিকে ঝড় তোলেন দীনেশ কার্তিক, 9 বলে 22 রান করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সাকিব ব্যাটিংয়ে নামলেও 5 বলে 3 রান করেন এই অলরাউন্ডার। কেকেআর পায় 187 রানের স্কোর। বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সানরাইজার্স। একবার জীবন পাওয়া ডেভিড ওয়ার্নার দ্বিতীয় ওভারে আউট হন ব্যক্তিগত 3 রানে। আক্রমণে এসেই নিজের জাত চেনান সাকিব আল হাসান। প্রায় 2 বছর পর আইপিএলে খেলতে নেমে প্রথম বলেই তিনি আউট করেন ঋদ্ধিমান সাহাকে। 10 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। তবে তৃতীয় উইকেটে মানিশ পান্ডে ও জনি বেয়ারস্টো জুটি স্বপ্ন দেখাতে থাকে হায়দ্রাবাদকে। 92 রান যোগ করে এই দুজন 55 রানে ফিরে যান বেয়ারস্টো। মোহাম্মদ নবী, বিজয় শঙ্কররা চেষ্টা করে গেছেন, কিন্তু দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। অভিজ্ঞ মনীষ পান্ডের 61 রানও বৃথাই যায়। হায়দ্রাবাদের ইনিংস থামে 177 রানে। 10 রানের জয়ে আসর শুরু হয় কেকেআরের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কঠোর লকডাউনের কারণে ঢাকায় 14 এপ্রিল অনুষ্ঠিতব্য মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে এএফসি কাপের হোম ম্যাচ বাংলাদেশের পরিবর্তে নেপালে খেলবে আবাহনী। ম্যাচটি অনুষ্ঠিত হবে 21 এপ্রিল, জানিয়েছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপো। কোচ মারিও লেমোস বলছেন, ঘরের মাঠে হলে সহজে জয় পাওয়া সম্ভব ছিল ইগলসের বিপক্ষে, তবে নেপালেও পূর্ণ পয়েন্টের জন্য মাঠে নামবে আকাশী নীলরা। 14 এপ্রিল নির্ধারিত ছিল আবাহনীর ঘরের মাঠে মালদ্বীপের ক্লাব ইগলসের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ। শুরুতে লকডাউনের মধ্যেই ম্যাচটি আয়োজনের তাগিদ দিয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন, তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এএফসি। এমত অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে কিংবা মালদ্বীপে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আবাহনীও নতুন ভেন্যু বাছাই করেছে এরই মধ্যে। গেল মাসেই জাতীয় দল খেলে এসেছে নেপালে, এফসি কাপের ম্যাচটাও সেখানেই খেলতে চায় আবাহনী। বাংলাদেশ বাদ দিয়ে অন্য কোনো নিউট্রাল ভেন্যুতে যদি আমরা ম্যাচটা আয়োজন করতে পারি সেজন্য আমাদেরকে অপশন দিয়েছে। অন্যথায় 21 তারিখে আমাদেরকে মালদ্বীপে গিয়ে খেলার জন্য তারা আমাদেরকে জানিয়েছে। নেপালের সাথে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে বা ম্যাচ আয়োজন সম্পর্কিত বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি, তারা মৌখিকভাবে অনেকটা সম্মতিও দিয়েছে। আশা করছি যে এটা কনফার্ম হয়ে যাবে এবং আমরা এএফসিকে অবহিত করব যে আমরা নেপালে এই ম্যাচটা আয়োজন করতে চাই। এএফসি রুল অনুযায়ী তো আপনাকে অ্যাটলিস্ট ম্যাচের 2 দিন আগে যেতেই হয়, তো
তো এর আগে যদি ফ্লাইট থাকে হয়তো আরও একদিন দুদিন আগে যাওয়ার চেষ্টা করব। বাধ্য হয়েই দেশের বাইরে হোম ম্যাচ খেলতে হচ্ছে আকাশী নীলদের। ঘরের মাঠের সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে সাদ সোহেলদের। কোচও বলছেন বাংলাদেশ অনুষ্ঠিত হলে সহজে জয় পাওয়া সম্ভব হতো, তবে নেপালেও জয় পেতেই মাঠে নামবে লেমস বাহিনী। ম্যাচ খেলতে দলের সাথে যোগ দিয়েছেন নাইজেরিয়ান সানডে। দেখুন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে আমাদের আসলে কিছুই করার নেই। আমরা খেলতে প্রস্তুত যেখানেই হোক। নেপালে জাতীয় দল খেলে এসেছে, আমার দলের বেশ কয়েকজন ফুটবলার ছিল, এটা একটা ইতিবাচক দিকও। তবে বাংলাদেশে খেললে আমরা সহজে জয় পেতাম। নেপালে আশা করি পূর্ণ পয়েন্ট পাবো। ইগলসের খেলা আমি দেখেছি, কিছু জায়গায় দুর্বলতা আছে, সেগুলোর সুযোগ নিতে হবে। সানডে দলে যুক্ত হয়েছে, আমাদের আক্রমণ ভাগে শক্তি বৃদ্ধি পেয়েছে। 21 এপ্রিল আবাহনী নেপালে গিয়ে ম্যাচ খেলার পরিকল্পনা করলেও শঙ্কা থেকেই যাচ্ছে, কারণ 14 এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিভিল এভিয়েশন। সেক্ষেত্রে আবাহনীকে নেপালে গিয়ে ম্যাচ খেলতে হলে যেতে হবে বিশেষ ব্যবস্থাপনায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইপিএল এর খবর, জয়রথ ছুটেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। টটেনহ্যাম হটস্পারকে 3-1 গোলে হারিয়ে প্রতিশোধ নিল রেড ডেভিলরা। 31 ম্যাচ শেষে 63 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সোলশায়ারের দল। সমান ম্যাচে 49 পয়েন্ট নিয়ে 7 নম্বরে আছে টটেনহ্যাম। ওল্ড ট্রাফোর্ডের মতো এবার টটেনহামের মাঠে তাদের হারিয়ে প্রতিশোধের মিশন সেরেছে সোলশায়ারের দল। ম্যাচ শেষে তাই বড় নির্ভার ইউনাইটেড কোচ। বিজয়ীর হাসি কাভানি, ফ্রেড ও গ্রিনউডদের চোখে মুখেও। এর আগে টটেনহ্যামের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তারের চেষ্টা করে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ টটেনহ্যামও নিজেদের মাঠে লড়াই করেছে সমানে সমান।